সবাই তো 160 টাকার গরুর প্যাক নিয়ে বেশি বলছে, কিন্তু এটা একটা সিঙ্গেল প্যাক না, আসলে খিচুড়ির জন্য একটা প্যাক দিচ্ছি, যে ল্যাটকা খিচুড়ি এবং ডিম ভাজা, রুই মাছ এবং আলুর প্যাক, তারপরে ইলিশ মাছের দো পেঁয়াজা, ব্রেকফাস্ট সলিউশন, দেন আপনার বিকেলে নাস্তার সলিউশন। গ্রাম পর্যায়ে কৃষকের সাথে মধ্যবিত্তের যে সংযোগ সেতু তৈরি করার কথা বলেছি, সেখানে কিছুটা অগ্রগতি হয়েছে। স্বপ্নের যে ফ্র্যাঞ্চাইজ মডেল, সেটা আমি মনে করি গ্রসারি রিটেলে একটা গ্লোবালি একটা ইনোভেশন। আমাদের টোটাল আউটলেট এখন 519টা, আমাদের 82 হচ্ছে ওন স্টোর, বাকি সব হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। স্বপ্ন বিকেম ওয়ান অফ দ্য ভেরি পপুলার ব্র্যান্ডস। সব জায়গাতে তার একটা পপুলারিটি আছে, কনজিউমারের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়েছে। গ্রাম পর্যায়ে বা মফস্বলে সব জায়গাতে স্বপ্ন চাচ্ছে মানুষ। বাংলাদেশের 6ষ্ঠ ব্র্যান্ড এখন স্বপ্ন। প্রাইভেট সেক্টর থেকে অনেকে আছে যারা কোথাও ইনভেস্ট করতে চায়, যেটা সিকিউর ইনভেস্টমেন্ট মনে করে বা লং টার্ম ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টররা ইনভেস্ট করেন, আমরা অপারেশন চালাই, উই শেয়ার দ্য গ্রস প্রফিট। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন সাব্বির হাসান নাসির, ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন। আমরা জানি স্বপ্ন বাংলাদেশে খুব পপুলার রিটেল চেইন শপ, যেটার মালিকানা আমরা বলতে পারি যে এসিআই গ্রুপ, বাংলাদেশের অন্যতম কংগ্লোমারেট। সো স্বপ্ন 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু স্বপ্ন আজকে একটা কি অবস্থায় আছে। এবং আসলে দর্শক, আমরা জানি যে বাংলাদেশের ইকোনমি গত 2 বছরের উপরে কিন্তু একটা বড় মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই যে রিটেল আউটলেট, এগুলো আসলে এখান থেকেই কিন্তু অনেক কিছু ট্রেন্ড বোঝা যেতে পারে যে বাংলাদেশের ইকোনমি, কনজামশন, এগুলো আসলে কি অবস্থায়। সো দর্শক, আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সাব্বির ভাই, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি, কেমন চলছে স্বপ্ন এই যে 2008-এ শুরু করে আজকে 2024, 16 বছর পরে? আমি বলবো যে 2008 থেকে 24-এর মধ্যে যদি আপনি এই টাইমলাইন রেভলিউশন বা এভলিউশনটা দেখেন, মডার্ন ট্রেডের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেড়েছে। 2008 সালে আপনি যদি আপনার অফিস বা আমার অফিসের যারা কাজ করে তাদের সাথে যদি আলাপ করেন, খুব কম সংখ্যক মডার্ন ট্রেডে যেত, সুপার শপে বাজার করত। এখন আপনি দেখবেন মেজরিটি কিন্তু সুপার শপে বাজার করে। এটা একটা নতুন চেঞ্জ ডাইমেনশনে, মানে শপিং বিহেভিয়ারের ক্ষেত্রে। আমার মনে হয়েছে যে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি আগের থেকে তৈরি করতে পেরেছি, কনজিউমারকে অনেক বেশি বুঝতে পেরেছি। এই 16 বছরে স্বপ্ন বিকেম দ্য নাম্বার 1 সুপার মার্কেট ব্র্যান্ড 8 বছরে, লাস্ট 8 বছর টানা। তার চেয়ে বড় কথা, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে বাংলাদেশের 6ষ্ঠ ব্র্যান্ড এখন স্বপ্ন। আচ্ছা, এটা নেলসনের যে রিসার্চ বা কান্টারের যে রিসার্চ, সেখান থেকে আসে। পাওয়ারফুল একটা ব্র্যান্ড, বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এইটা আমার মনে হয় একটা ব্যাপার। প্লাস এই সময়ে আমরা গ্রাম পর্যায়ে কৃষকের সাথে মধ্যবিত্তের যে সংযোগ সেতু তৈরি করার কথা বলেছি, সেখানে কিছুটা অগ্রগতি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন ভ্যালু চেন কিছুটা আমরা আনার চেষ্টা করেছি আমাদের লিমিটেড সামর্থ্যে। স্বপ্নের যে ফ্র্যাঞ্চাইজ মডেল, সেটা আমি মনে করি গ্রসারি রিটেলে একটা গ্লোবালি একটা ইনোভেশন। আচ্ছা, কারণ এইখানে ইনভেস্টররা কিন্তু অপারেশনে নেই। ইনভেস্টররা জাস্ট ইনভেস্ট করেন, অপারেশনটা আমরাই চালাই। টিপিক্যালি দেখবেন যে ফ্র্যাঞ্চাইজ মডেলে যে কোম্পানি, তারা অপারেশনে থাকেন না, ফ্র্যাঞ্চাইজ যারা তারা অপারেশনে থাকে। ইটস এ রিভার্স মডেল। আচ্ছা, সো এই ইউনিক ইনোভেশনটা একটা আমাদের অনেক হেল্প করেছে অ্যাসেট লাইট উইদাউট ডেট এক্সপ্যানশনে যাওয়ার জন্য। কারণ স্বপ্নের ফাইন্যান্সিং যে লসটা হয়, আমাদের ফাইন্যান্সিয়াল লস, এর মেজর রিজন হচ্ছে এর ডেট ইকুইটি রেশিওটা ইমপ্রপার। সো কী করে এক্সপ্যান্ড করা যায় উইদাউট ডেট, এটার জন্য এই মডেলটা একটা ইনোভেশন ছিল। আপনাদের টোটাল আউটলেট কত এখন সারা বাংলাদেশে? আমাদের টোটাল আউটলেট এখন 519টা। আচ্ছা, এর মধ্যে ফ্র্যাঞ্চাইজ কত আছে? আমাদের 82 হচ্ছে ওন স্টোর, বাকি সব হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। সো শুরুটা তো আপনাদের শুরুর বেশ অনেক বছরই আপনারা নিজেরাই এটা করতেন, তো ফ্র্যাঞ্চাইজিতে কেন গেলেন? সেটা যাওয়ার খুব ভালো একটা প্রশ্ন আর কি। আমরা প্রথমে নিজেরা করেছি অনেক, তারপরে আমি আসার পর আমি অনেকগুলো স্টোর বন্ধ করেছি। আমি 37-এ নিয়ে এসেছিলাম, তারপর আবার এক্সপ্যান্ড করা শুরু করেছি। একটা পর্যায়ে আমরা দেখেছি যে
আমরা যেই রেটে অপারেটিং প্রফিট করছি বা গ্রো করছে অপারেটিং প্রফিট, আমাদের কিন্তু পিবিটিতে কোনো শিফট করানো যাচ্ছে না। এবং সেই সময়তে ইন্টারেস্ট রেট চলে গিয়েছিল 15-16%। সো 15-16% ইন্টারেস্ট রেট দিয়ে রিটেলে আপনি আসলে এক্সপ্যান্ড করতে পারবেন না। আর স্কেলেবল তো হতে হবে মডেল। স্কেলেবিলিটির মাধ্যমে আপনি যদি আপনার প্রফিটেবিলিটি ইমপ্রুভ করেন, ডেট ড্রিভেন এক্সপ্যানশন ইজ নট অপশন। সো আই ডিসাইডেড যে আমাকে একটা মডেল খুঁজে বের করতে হবে যেটাতে ডেট ছাড়া আমি কি করে গ্রো করতে পারি। আমি দেখলাম সেই সময় স্বপ্ন বিকেম ওয়ান অফ দ্য ভেরি পপুলার ব্র্যান্ডস। সব জায়গাতে তার একটা পপুলারিটি আছে, কনজিউমারের মধ্যে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়েছে, গ্রাম পর্যায়ে বা মফস্বলে সব জায়গাতে স্বপ্ন চাচ্ছে মানুষ। ইনভেস্টার্সরা ছিল যারা স্টক মার্কেটের ইনভেস্টার, তাদের অনেকেই স্টক মার্কেটের উপরে অতটা ভরসা করতে পারে না। গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজ আছেন অনেকে যারা কোথায় ইনভেস্ট করবে জানেন না। প্রাইভেট সেক্টর থেকে অনেকে আছে যারা কোথাও ইনভেস্ট করতে চায়, যেটা সিকিউর ইনভেস্টমেন্ট মনে করে বা লং টার্ম ইনভেস্টমেন্ট বা ভ্যালু ইনভেস্টমেন্ট। সো এই ভ্যালু ইনভেস্টার্সরা আমাদের সাথে এসছে। সো আমার মডেলে এই ইনভেস্টাররা ইনভেস্ট করেন, আমরা অপারেশন চালাই, উই শেয়ার দ্য গ্রস প্রফিট। আচ্ছা, ওকে। এবং এই মডেলটা আপনাকে মানে সফল মডেল বলছেন? অফকোর্স সফল মডেল। আমাদের জন্য এটা নেটে প্রায় 2-3% মার্জিন থাকে, আচ্ছা, নেট মার্জিন। আর ইনভেস্টরের ক্ষেত্রে আরওআই ভ্যারি করে। আমরা যেটা রেঞ্জ দেখেছি সেটা প্রায় 24% থেকে 36% এই রেঞ্জে আরওআই থাকে তাদের জন্য। সো উইন উইন ফর both of them, win for consumers also. ওকে, আপনারা কি এখন স্বপ্ন কি প্রফিট করছে এখন এই মুহূর্তে? আপনি যদি বলেন অপারেটিং লেভেলে অবশ্যই প্রফিট করছে, আর আপনি যদি বলেন পিবিডি লেভেলে নো, উই আর নট মেকিং মানি। আচ্ছা, সো উত্তরটা কনফ্লিক্টিং, বাট আমি বলবো এটা হচ্ছে টু-ফোল্ড আনসার। আচ্ছা, তার মানে হচ্ছে অপারেশন লেভেলে আমরা প্রফিট করি, কিন্তু আমাদের ডেট ইকুইটি স্ট্রাকচারটা এইভাবে সেট করা হয়েছে যাতে করে আমাদের এত বছরে যা লসগুলো আমরা ফাইন্যান্সিং করেছি ইন্টার কোম্পানি লোনের মাধ্যমে, উইচ ইজ নট দ্য কেস ইন আদার রিটেল কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। যেখানে যেটা করা হয়, আইদার আপনি ইকুইটি ইনজেক্ট করবেন অথবা লসটাকে আপনি ইকুইটিতে কনভার্ট করে নেবেন। আপনি যখন ওটা লোন দিয়ে করেন, ফাইন্যান্সিংটা করেন, তখন ওইটার এগেনস্টে আবার ইন্টারেস্ট রেট চার্জ হয়, এবং দ্যাট বিকামস ম্যামথ হুইচ আ রিটেল কোম্পানি ক্যান নেভার কাভার। তাহলে আপনি দেখেন একটা কোম্পানি যেখানে 2000-3000 কোটি টাকার তার টার্নওভার, যার গ্রস মার্জিন 9% থেকে শিফট করে এখন ধরেন 22%-24% রেঞ্জে অপারেট করে, এ ধরনের রিটেল কোম্পানি কোনোদিনও আনপ্রফিটেবল হয় না। তাহলে ইস্যুটা হচ্ছে ডেট ইকুইটি স্ট্রাকচার ঠিক নেই। সো উই ডিসাইডেড, আমি ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পরে বোর্ডে আমরা এটা প্লেস করেছি, এবং বেশ কিছু ফরেন ইনভেস্টার্সও শোড লট অফ ইন্টারেস্ট ইন স্বপ্ন। সো উই ডিসাইডেড যে আমরা এই ডেট ইকুইটি স্ট্রাকচারটা ঠিক করবো। So we'll try to swap the debt into equity. এবং সেখানে কি আপনারা ফরেন ইনভেস্টমেন্টও আপনারা of course now পাওনে আমাদের already we are in very deep discussions. Okay, so we inject equity so that the debt gets converted into equity. আমাদের intercompany loan যেটা receivables ফর্মে আছে ব্যালেন্স শিটে, ওটা will convert into investment into স্বপ্ন. So thus আমার যে major loss which is coming from financing cost, which will become zero, and I'll be fully profitable. Right. Apnar being the largest retail chain shop in Bangladesh, আপনার ধরেন যে এই যে হাই ইনফ্লেশনের মধ্যে গত 2-2.5 বছর ধরে আমরা ডাবল ডিজিট ইনফ্লেশন, সো আমরা বিদেশে অনেক সময় দেখি যে এই বড় সুপারস্টোরগুলো এরা কিন্তু বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, এবং স্পেশালি এরকমের উচ্চ মূল্যস্ফীতি এরকমের হলে, they try to support the consumer. বাংলাদেশে কি এরকম কোনো কিছু আপনারা করেছেন বা করছেন? আমার মনে হয় যে আজকে শো যারা দেখছেন তারা সবাই জানেন, এবং এই মুহূর্তে ফেসবুকে আপনি গত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যদি ভাইরাল একটা ঘটনা দেখেন, সেটা হচ্ছে সপ্তাহে 160 টাকার গরুর কম্বো প্যাক। আচ্ছা, সো আমরা সবসময় অফার দিয়ে থাকি, বাট এই অফারটা এই ইনফ্লেশনের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ একটা সলিউশন ছিল। সবাই তো 160 টাকার গরুর প্যাক নিয়ে বেশি বলছে, কিন্তু এটা একটা সিঙ্গেল প্যাক না আসলে। উই গেভ মেনি সলিউশনস। যেমন আমরা খিচুড়ির জন্য একটা প্যাক দিয়েছি, যে লেটকা খিচুড়ি এবং ডিম ভাজা। তারপরে ধরেন রুই মাছ এবং তার সাথে আলুর প্যাক। তারপরে ইলিশ মাছের দো পেঁয়াজা, ব্রেকফাস্ট সলিউশন,
দেন আপনার বিকেলে নাস্তার সলিউশন। সো উই গেভ সলিউশন লাইক 5 দিনের আপনার বাচ্চাদের সিরিয়াল প্যাক। সো ইটস এ হিউজ সলিউশন প্যাক, একটা না দুইটা না অনেকগুলো। রেসপন্সটা হয়তো 160 টাকার গরুটা প্রথম ছিল বলে ভাইরালেবিলিটির জায়গা থেকে ওটা নিয়ে কথা হচ্ছে। আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে আমরা গত 2-3 বছর ধরে দেখছি যে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস যে পপুলেশন তারা তাদের কনজামশন কমিয়ে ফেলেছে। এই কনজামশনটা আমরা কীভাবে পাই? আমাদের কাছে যেহেতু প্রত্যেকটা এসকিউ ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সেলস প্যাটার্ন আছে, ভলিউম প্যাটার্ন আছে, উই হ্যাভ সিন দ্যাট দে শ্র্যাঙ্ক ইট। আচ্ছা, তার মানে কি নিউট্রিশন পার ক্যাপিটা কমে গেছে। মানে কেউ আগে 2 কেজি মাংস কিনলে সে এখন 1 কেজি কিনছে। এবং আমরা কনজামশন চেক করেছি, তাদের সাথে রিসার্চ করে দেখেছি কমেছে, তারা কম খাচ্ছেন। তার মানে কি নিউট্রিশন পার ক্যাপিটা কমছে। আমরা দেন উই লুকড অ্যাট দ্য ডেটা ফ্রম আদার সোর্সেস অ্যান্ড উই ফাউন্ড যে 8% অফ মিড ইনকাম পপুলেশন তার ফুড ইনসিকিউর। আচ্ছা, 2% of upper mid food insecure, 30% of low income group food insecure, 36% of -5 age group malnutrition এ ভুগছে। So we try to combine all these pictures. So ইনফ্লেশনের কারণে যেটা হয়েছে শ্রিঙ্ক করছে এবং নিউট্রিশনাল গ্যাপ হচ্ছে। সো সলিউশন কি? সলিউশনের জায়গা থেকে আগে করতে গিয়ে আমি যেটা দেখি যে ব্যারিয়ারটা কি। সো ব্যারিয়ার হচ্ছে উই অ্যাকচুয়ালি স্টাডিড থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড অফ হাউসহোল্ডস কনজামশন প্যাটার্ন। I did this research myself with my team. এবং সেখানে আমরা দেখেছি যে তাদের মিল সলিউশনগুলো আলাদা আলাদা ডিসক্রিট। হ্যাঁ, ধরেন শুক্রবার দুপুরে এই জিনিসটা খেতে চায়, রাত্রে এটা খায়। আচ্ছা, আবার অন্যান্য দিন অন্য প্যাটার্নে খায় এবং তাদের একটা বাজেট আছে। সেই বাজেটে তারা যখন ভাবছে যে গরুর মাংস তো অনেক দামি, তাহলে আমি এটা তো কিনতে পারবো না, 1 কেজি যদি এত টাকাটা বাদ, বড় মাছ বাদ, তাহলে আমি কি করি, আমি ভেজিটেবল দিয়ে একটু কোনো রকমে খেয়ে ফেলি বা ছোটো মাছ দিয়ে খাই। অনেক সময় শুধুমাত্র ভাত আর আলু ভর্তা খাচ্ছে। সো দের ইজ এ গ্যাপ না, এই নিউট্রিশনাল গ্যাপে গ্যাপ হচ্ছে। ফ্রুটস কনজামশন ড্রাস্টিক্যালি ফল করছে, ফ্রুটস, বাট ইউ নিড দ্যাট ফর ইউর চিলড্রেন, রাইট? সো আমরা যেটা করেছি, আমরা মার্কেটের রুলগুলো চেঞ্জ করেছি। রুল অফ দ্য মার্কেটের মধ্যে একটা হচ্ছে যে আপনি যদি কষায়ের কাছে যাই বলেন যে আমার 100 গ্রাম বা 200 গ্রাম মাংস দিন, সে দিবে না, হাসবে। আমরা দেখেছি যে আপনার ইয়েতে নর্মাল কাঁচা বাজারে যে লোকজন যখন মাছের পিস কিনতে যাচ্ছে, বলে টাকা নাই, বাজার করতে আসছেন কেন? এই টাইপের কথাগুলো আপনি দেখবেন যে ইভেন ফেসবুকেও চলে এসছে। সো উই ডিসাইডেড যে উই হ্যাভ টু চেঞ্জ দ্য রুল। সো রুল নাম্বার 1, ইউ ব্রেক ইট ডাউন। 1 কেজির উপরে কিনতে হবে এই ধরনের কোনো রুল রাখা যাবে না, এনি কোয়ান্টিটি ইজ পসিবল। নাম্বার 2, ইউ ক্যান মেক এ কম্বিনেশন অফ ডিফারেন্ট প্রোডাক্টস। ধর ভেজিটেবল আপনি কিনেন তো এক জায়গায়, আপনি আলুর মার্কেট তো আরেক জায়গায়, আর মাছ তো কেনেন আরেক জায়গায়, বা মাংস, গরুর মাংস বিচ্ছিন্ন আরেকটা জায়গায়। হাউ ক্যান ইউ কম্বাইন? ইউ ক্যানট কম্বাইন, কারণ কষায়ের দোকান এইখানে ওইটা তো কম্বাইন করা। বা স্বপ্ন ক্যান ডু দ্যাট, রাইট? স্বপ্ন ক্যান কম্বাইন অ্যান্ড গিভ দ্য সলিউশন। সো উই আর ডিজাইনিং মিল সলিউশনস। We are designing meal solution for mid-income, low mid-income families and bachelors, যাতে করে তাদের নিউট্রিশনাল গ্যাপ কমে এবং ইনফ্লেশন কমব্যাট করার জন্য তার হাতে উইপন চলে আসে। আই বিলিভ এইটা একটা ট্রেন্ড অলরেডি এস্টাবলিশ হয়েছে। এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে যেটা হবে, মানুষের কনজামশনটা অনেক প্রুডেন্ট কনজামশন হবে, ইন্টেলিজেন্ট কনজামশন হবে, এবং দ্যাট উইল হেল্প কমব্যাটিং ইনফ্লেশন অ্যাজ ওয়েল। রাইট, গুড আইডিয়া, অনেকটা ইনোভেটিভ। তো আপনারা কি রেজাল্ট কেমন দেখছেন এই যে বিভিন্ন ধরনের যে আপনারা ইনোভেটিভ কনজামশন প্যাকেজ নিয়ে আসছেন, কি রেজাল্ট পাচ্ছেন? সাজ্জাদ ভাই, আমাদের এই ইয়ের আগে পলিটিক্যাল রেজিম শিফট হওয়ার পরে উই ওয়ার হার্ডলি গ্রোয়িং। প্রথমে তো নেগেটিভ ছিল, তারপরে খোঁড়াতে ধরেন 6%, 11% এই লেভেলে ছিল গ্রোথ। Now the growth actually is coming as high as 26-28%. Oh. আমাদের সেম স্টোর ফুটফল গ্রোথ প্রায় 30% প্লাস। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে, সো ক্রেতাদের থেকে আপনারা প্রচুর রেসপন্স পাচ্ছেন, দ্যাটস গ্রেট। তো স্বপ্নের আসলে আপনার আমি একটা জায়গাতে দেখেছি আপনার একটা ইন্টারভিউতে যে আপনার এখন এই যে অ্যারাউন্ড 500 আউটলেট, এটা 4000 আউটলেটে নিতে চান, স্বপ্নের টার্ন ওভার $2 বিলিয়ন নিতে চান। তো সেটা এখনকার মার্কেট এক্সচেঞ্জ রেটে কত? 2 বিলিয়ন মিনস এটা 22,000-24,000 কোটি টাকা। সো হোয়াট ইজ ইউর প্ল্যান? আপনি কিভাবে এটাকে এই লেভেলে নিতে চান 7 ইয়ার্সে 4000 আউটলেট? তার মানে কি অ্যাক্রস দ্য কান্ট্রি, উপজেলা লেভেলেও
বা রুরাল লেভেলে আপনাদের আউটলেট থাকবে? ভেরি গুড কোয়েশ্চেন। প্রথমত এই প্ল্যানটা ইজ বেসড অন স্বপ্ন ইকোসিস্টেম। সো আমরা স্বপ্ন ইকোসিস্টেম যখন ডেভেলপ করতেছি তখন এটা ইজ নট জাস্ট স্বপ্ন ওন আউটলেটস অর জাস্ট নট স্বপ্ন ফ্র্যাঞ্চাইজ আউটলেটস। We are developing our e-commerce platform as well. It's growing now at 67%. Market growth is 10%. Oh. So it's growing faster than that. আমরা স্বপ্ন একটা প্ল্যাটফর্মও বানাতে যাচ্ছি যেখানে মার্কেট প্লেস ডিজাইন হবে। আমাদের স্বপ্ন B2B বিজনেস, ইনস্টিটিউশনাল বিজনেস ইজ টেকিং ওভার। দেন উইল হ্যাভ আ B2B.com বিজনেস যেখানে আমরা অন্য রিটেলারদের সাথে আমরা কানেকশন তৈরি করব। We want to give them technology solution. We want to give them working capital solution. So all together we see huge headspace and huge opportunity out there. আমাদের ফার্মিং শুরু হয়েছে। We started our own farming. We do have contract farming. আপনি জানেন যে আমরা কৃষকদের কাছ থেকে প্রায় 60% প্লাস আমাদের যে কমোডিটি মানে ফ্রেশ প্রডিউস এগুলো কৃষকদের কাছ থেকে কিনি। সেখানে কন্ট্রাক্ট ফার্মিং এবং ওটার সাথে ডাইরেক্ট কানেকশন টু এক্সপোর্ট। সো there are many I would say aspects and pieces of this business plan যেটার কম্বিনেশন যদি 2 বিলিয়ন বলা হয় আমি বলবো না যে খুব ওভার অপটিমিস্টিক। এই যে বিগ আপনার কান্ট্রি কনজাম্পশন আপনি মানে কত 18 কোটির তো লোক, এটা খুব বেশি কিছু না আপনি মনে করছেন? হ্যাঁ, মানে আপনি যদি জাস্ট গ্রোসারি মার্কেটই ধরেন তাও প্রায় $20 বিলিয়ন কাছাকাছি, আর টোটাল যদি আপনি কনজাম্পশন ধরেন $36 বিলিয়ন তো হবেই। এই যে আপনার ফ্র্যাঞ্চাইজি নেওয়া, সে ফর এক্সাম্পল হয়তো ধরেন যে আমাদের দর্শকরা দেখবে একটা উপজেলা শহরে আছে সে, বা কোনো একটা ধরেন যে গ্রোথ সেন্টার রুরাল গ্রাম এরিয়াতে কেউ আপনার ফ্র্যাঞ্চাইজি নিতে চায়, তো সে কি করবে, কি করতে হবে? খুব সিম্পল, সাধারণত যেভাবে করেন সেটা হচ্ছে আমাদের নিকটস্থ যে স্বপ্ন আউটলেট সাধারণত ওখানেই যোগাযোগ করে যে আচ্ছা ভাই আমি এরকম একটা স্টোর নিতে চাই, কি করতে হবে। সো ম্যানেজার যেটা করেন ওনাকে কানেক্ট করে দেন আমাদের এক্সপ্যানশন টিমের সাথে। দেন উই কানেক্ট দ্য ইনভেস্টর উইথ প্রবলি আ ল্যান্ডলর্ড। আমাদের একটা রোড ম্যাপ আছে সারা বাংলাদেশে কোথায় কোথায় আমরা স্টোর করতে চাই। সো যেসব জায়গাতে স্টোর করলে ফিজিবল হবে, মানে ভায়াবল হবে ফ্রম কনজিউমার পার্সপেক্টিভ, ফ্রম আওয়ার পার্সপেক্টিভ, সেই ল্যান্ডলর্ডের সাথে ওনাকে আমরা কানেক্ট করে দিই। সো তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়। তার আগে আমরা একটা বিজনেস প্ল্যান ওনার সাথে শেয়ার করি যে ওনার ইনভেস্টমেন্ট এরকম লাগবে, ওনার রিটার্ন এরকম হবে, উনি কি এটাতে এগ্রিড কিনা। যদি উনি এগ্রিড হয় এবং ল্যান্ডলর্ড যদি এগ্রিড হয় তখন ওনাদের মধ্যে প্রথমে এগ্রিমেন্ট হয়, তারপর আমাদের সাথে ওই ইনভেস্টরের এগ্রিমেন্ট হয়। It's not a tripartite agreement. It's an agreement between them and agreement between us and investors. And then he starts investing in equipment, lease, civil works as per our design. And we invest in working capital like stock, manpower, our system. So we run the operation, we run everything, and he just takes his return. Around 40% of gross profit we share করে। আচ্ছা, ওটা দিয়ে উনি ইউটিলিটি বিল, রেন্ট এগুলো দেন, বাকিটা ওনার প্রফিট। ওকে, সো আপনার আমরা তো এখন একটা সম্ভাবনা দেখলাম বা মার্কেট ট্রেন্ড। জি, সো প্রবলেমস কি, চ্যালেঞ্জেস, ধরেন যে বাংলাদেশের যেটা সুপার স্টোর অনেকে যেটা বলে থাকেন, ধরেন যে বেসিক্যালি বিদেশে সুপার স্টোরগুলোতে লোকজন গাড়ি নিয়ে যায়, 2 weeks 1 week অ্যাটলিস্ট বা ফর এ মান্থ তারা আসলে এই গ্রোসারি গুলো কিনতে যায়। আমাদের এখানে যেটা অনেকে একটা সমস্যা বলে যে এখানে আসলে খুব কম আউটলেটই আছে যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায়। সো ইন্ডিভিজুয়াল কেউ যাচ্ছে সে হাতে করে নিবে, এটা খুব কম বাই করা যায়। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, এর সাথে আরো কি কি ব্যারিয়ার্স আপনাদের ব্যবসাতে আছে? আমার মনে হয় যে আসলে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে বুঝতে হবে। আমেরিকা বা চায়না বা সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া অনেক বড় দেশ, বড় দেশে বড় পার্কিং লট, অনেক জায়গার ভাড়া কম, সেটা একভাবে কাজ করবে। অনেক মানুষের গাড়ি ছাড়া কেউ চলে না। ডেভেলপ কান্ট্রি, পার ক্যাপিটা ইনকাম অনেক হাই। আমাদের দেশে হচ্ছে ডেন্স কান্ট্রি, অত বড় জায়গা নেই, ছোট ছোট জায়গা, তার মধ্যে দিয়ে আপনার রিক্সাই বেশি চলাফেরা করে অথবা হাঁটে। 2-1 জনের গাড়ি আছে যারা একটু দূরে যায়, তাও খুবই নিশ কিছু জায়গাতে। তো সেইখানকার জায়গাতে সুপার মার্কেটের মডেল আর আমেরিকার সুপার মার্কেটের মডেল কিন্তু এক হবে না।
বা ইউরোপের সুপার মার্কেট মডেল এক হবে না। আমার কাছে এখানে লাগে ইটস কাইন্ড অফ এ কম্বিনেশন অফ মিনি সুপার মার্কেট অ্যান্ড কনভিনিয়েন্স স্টোর, এই দুটার কম্বিনেশন। কোনো কোনো জায়গাতে এটা কাঁচা বাজার, মিনি মার্ট আর সুপার মার্কেট অ্যান্ড কনভিনিয়েন্স স্টোরের কম্বিনেশন। ফর এক্সাম্পল, আপনি যদি আমাদের গুলশান এক আউটলেটে যান, ইটস এ কম্বিনেশন অফ ওয়েট মার্কেট, কাঁচা বাজার এবং গ্রসারি স্টোর এবং আমি বলবো যে কনভিনিয়েন্স স্টোর, তিনটার কম্বিনেশন। বাট আপনি যদি ধরেন আমাদের বাড্ডা লিঙ্ক রোড স্টোরে যান, ইটস এ মিনি সুপার মার্কেট অ্যান্ড কনভিনিয়েন্স স্টোর, তার কম্বিনেশন। এখন এই যে সলিউশন, দুটো সলিউশন তো আলাদা। যখন কেউ গাড়ি নিয়ে কোথাও যে সুন্দর এক্সপিরিয়েন্সে করতে চায়, তার জন্য গুলশান ওয়ান। কেউ যদি বাসার পাশে নেবারহুড শপ চান এবং সেখান থেকে তার উইকলি শপিং অথবা ডেইলি শপিং করতে চান, তাহলে ওই সলিউশন। সো দেয়ার কুড বি মাল্টিপল টিয়ার্স অফ সলিউশনস ফর দ্য কনজিউমার্স ফর বাংলাদেশ। আর বাংলাদেশে যদি আপনি 7-Eleven কপি করতে চান চলবে না, কারণ ওখানে অনেক ভিজিটার্স, ওখানে অফিস এক্সিকিউটিভের একটা ব্রেকফাস্ট সে পিক করে চলে যাচ্ছে, অথবা ভিজিটররা যাচ্ছে, ট্যুরিস্টরা যা যা দরকার পিক করে নিয়ে চলে যাচ্ছে। এটা কাজ করবে না এখানে। আবার এখানে যদি আমি আমেরিকান স্টাইলে 100,000 স্কোয়ার ফিটে একটা স্টোর করি, তাহলে একটা দুটা ইউনিমার্ট হবে, এটা মানে 1,000, 2,000, 3,000 স্টোর হবে না। সো ইউ হ্যাভ টু মেক প্রপার ব্যালেন্স বিটুইন দিস টু। সো এটা ব্যারিয়ার না। ব্যারিয়ার প্রথমত হচ্ছে, আমি যেটা একটু আগে আপনার সাথে বললাম, অ্যাক্সেস টু ইকুইটি। আচ্ছা, এখানে এটা রিটেল মার্জিন খুব থিন থাকে। আপনি যদি ব্যালেন্স শিট এবং পেনাল স্টেটমেন্টগুলো চেক করেন সারা পৃথিবীর সমস্ত রিটেল মার্কেট কোম্পানিগুলার, আপনি দেখবেন গ্রোসারি রিটেলের মার্জিন থাকে আলটিমেটলি ইবিআইটি থাকে 3 to 5%। আচ্ছা, নেট প্রফিটও ওরকমই। তাহলে ফাইন্যান্সিং কস্ট থাকে 1%। ফাইন্যান্সিং কস্ট 1% থাকে কেন? কারণ ডেট ইকুইটি রেশিও থাকে 0.3 বা তার নিচে। আমাদের এখানে তা হচ্ছে না। আমাদের এখানে ওই ইকুইটিটা ইনজেক্টেড হয় না, কারণ প্রাইভেট ইকুইটি নাই, এখানে তো অনেক কিছুই নাই। কিন্তু লো মার্জিন হাই ভলিউমের জন্য ইকুইটি দরকার। লো মার্জিন হাই ভলিউমের জন্য ডেট দিয়ে কাজ হবে না। সো এবং লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট না। সো এই জায়গাটা একটা বড় ব্যারিয়ার। সেকেন্ড ব্যারিয়ার হচ্ছে সরকার অনেক বছর ধরেই 5% ভ্যাট একটা ব্যারিয়ার দিয়ে রেখেছে, যেটা বাইরে রাখে নাই। এটাকে আমি অনেক সময় বলেছিলাম যে ইসিআর মেশিন তো সব জায়গায় ইউজ করা যাবে না, আপনারা তো গত 8-10 বছর ধরে এনবিআর পারছে না, তাহলে তার চেয়ে প্রোডাকশন স্টেজেই সেলস ভ্যাটটা অ্যাড করে দেন। 5% আমাদের এখানে দিচ্ছে, এটা না করে সবার জন্য 1 or 2% করে প্রোডাকশন স্টেজে কেটে রাখেন, তাহলে কি হবে, আপনার ভ্যাট বেস অনেক বড় হয়ে যাবে এবং এখন সেটা লেভেল প্লেইং ফিল্ড হবে। মানে 5% ভ্যাট দিয়ে স্বপ্ন থেকে কেন কনজিউমার কিনবে, সেই পাশের দোকানে পাচ্ছে এটা নো ভ্যাট। তাহলে আমার কি করতে হচ্ছে, এই এন্ট্রি ব্যারিয়ার ক্রস করার জন্য আমার ডিসকাউন্ট দিতে হবে না? তাই ডিসকাউন্ট আমার মার্জিন থেকে চলে যাচ্ছে, আমার মার্জিন তো খুব থিন, তাহলে আমি এটা কিভাবে সার্ভাইভ করবো, এটা তো তাদের বুঝতে হবে। এবং আমার থ্রু দিয়ে তারা আবার ইনফ্লেশনও কন্ট্রোল করতে চায় এবং আমরাও চাই ইনফ্লেশন কন্ট্রোল করতে। এখানে একটা উইন উইন সিচুয়েশন আছে। তাহলে আমাকে তো তার প্রমোট করতে হবে, তাহলে আমার ব্যারিয়ার তো তার ব্রেক করতে হবে। আমার ব্যারিয়ার তো সে ব্রেক করছে না, রাদার উল্টা ব্যারিয়ার তৈরি করছে। এখন আমি আশা করছি যে নেক্সট গভর্নমেন্ট বা এই গভর্নমেন্ট এটার মানে বিবেচনার সাথে নেবেন। এর বাইরে আরও ছোট ছোট অনেক ব্যারিয়ার আছে, যেমন স্পেস পাওয়া, ল্যান্ডলর্ডদের রেন্টের ইনক্রিজ করার একটা সিলিং তৈরি করে দেওয়া, আমাদের ম্যান পাওয়ার রেডি করার জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই, রিটেলের উপরে কোনো কোর্স নাই বাংলাদেশে। there are many লিঙ্কেজেস, যেমন কোল্ড চেনের লিঙ্কেজ নাই, আমাদেরই সব করা লাগছে, কিন্তু বিদেশে তা না, ওটা আরেকটা ব্যবসা, ওটা কেউ করে। এই তো এগুলো। আপনার পলিথিন বন্ধ করা নিয়ে অনেক বছরেই বাংলাদেশে আলোচনা হয়েছে, বাট এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ধরেন যে এটা খুব তাড়াতাড়ি তারা একটা সিদ্ধান্ত এবং সেটা বাস্তবায়ন করেছে যে আপনাদের মতো চেইন স্টোর, সুপার স্টোরের উপরে প্রথম। সো এটা কি আপনারা কোনো প্রবলেম ফেস করছেন? বিকজ অনেকটা সাডেন হয়েছে এবং বিকল্প কি আছে সেটাও তো আসলে অতটা কি অ্যাভেলেবল আছে? প্রথমত বাংলাদেশের মতো দেশে যেটা হয় সবসময়, যেই গভর্নমেন্টই আসুক তাদের অ্যাটিটিউডটা কখনোই ইনক্লুসিভ হয় না, যে কথা বলবো প্রাইভেট সেক্টরের সাথে, প্রবলেম বুঝবো, তাদেরকে নিয়ে প্ল্যান করব, এগুলো তো আর হয় না। এখানে সরকারে যারা আসেন তারা মনে করেন যে তারা ক্ষমতা এসছেন, তারা যা বলবেন ওটাই হবে, আর ব্যবসায়ীরা সব চোর বা ভুলভাল করছে, তাদেরকে শুধরে দিতে হবে, এর চেয়ে বেসিক অ্যাটিটিউড। এখানে এই গভর্নমেন্টের ক্ষেত্রে ওরকম আমি ফেস করি নাই। আমি ফেস করছি একটু লিটল বিট বেটার। আমি বলবো না যে কমপ্লিটলি লাইক ইউএস গভর্নমেন্ট,
বাট আমি বলবো যে ফার বেটার দ্যান মেনি অথরিটেরিয়ান গভর্নমেন্ট উই হ্যাভ সিন। সো এখানে অ্যাটলিস্ট ডেকেছে, জিজ্ঞাসা করেছে, শুনেছে একটা দুইটা মিটিংয়ে, তারপরে পলিসিটা এস্টাবলিশ করেছে। তো অ্যাটলিস্ট আলোচনা করেছে, অ্যাটলিস্ট শুনেছেন এক দুই দিন। তো আমরা স্বাগত জানিয়েছি অন্য কারণে। আমরা আগে থেকেই স্বপ্ন এবং অন্যান্য সুপার মার্কেট চেইন আমরা চাচ্ছিলাম যে প্লাস্টিকটা আমরা মানে বন্ধ করতে চাই। তো কে আগে যাব এটা আমরা বুঝতে পারছিলাম না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছিলাম যে আমি যদি করি, ও যদি না করে তাহলে তো আবার ও মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পায়। তো আমাদের এটা একসাথে করাটা সরকার করে দিয়েছেন। তো থ্যাঙ্কস টু দ্য অ্যাডভাইজার যে শি কুড মেক আস ইউনাইটেড। এখানে সমস্যা আছে, সমস্যা যেটা আপনি বললেন, হুট করে একটা জিনিস করার সময় মনে হলো সব কিছু আছে, আসলে তো জুট ব্যাগের ইন্ডাস্ট্রি ভাবে ডেভেলপ করেনি। তারপরে ইভেন কাপড়ের ব্যাগ যেটা, আর আপনি যদি বলেন না আমি তো যে কোনো সময় নিয়ে আসতে পারবো, কোন প্রাইসে কনজিউমার কত টাকায় দিতে চায় সেই প্রাইস পয়েন্টে ব্যাগ কি আছে কিনা। আমাদের দরকার 1 লাখ পিস ব্যাগ পার ডে। এখন আমি যখন উনি ইম্পোজ করেছিলেন তখন আমার সাপ্লাই ছিল মাত্র 2000, এখন হচ্ছে 8-10 হাজার। তা আমার তো 10% ক্যাপাসিটি আমি অপারেট করি, তাহলে আমি এই লটা এনফোর্স করবো কি করে? তাহলে আমার একটাই উপায় আছে, কনজিউমারকে বলা যে আপনি বাসার থেকে ব্যাগ নিয়ে আসুন, এবং সেটা বলেছিল তো আমরা বলেছি। এখন এই যে মিসিং লিঙ্কস, এইগুলো তো রিজলভ করার দায়িত্ব শুধু আমার না। আমি একটা প্রাইভেট সেক্টরে একটা সামান্য অপারেটর, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। এখানে গভর্নমেন্টের ইন্টারমিনিস্ট্রি মিটিংগুলো আরও স্ট্রং হওয়া উচিত। কি করে আমাদের এই প্রোডাক্টগুলো দিবেন ওনারা, বা সাপ্লাই চেনটা কীভাবে ডেভেলপ করবেন এটা নিয়ে কথা বলতে পারেন ওনারা, ডোনার এজেন্সিগুলোর সাথে কথা বলতে পারেন। একবারে সলভ না করে আমাদের সাথে বসে স্ট্যাগার্ড ওয়েতে করা যেতে পারে, যে আমরা 20% লেভেলে এটা করলাম, তারপরের মাসে 30%, গ্র্যাজুয়ালি ফেজ ওয়াইজ হতে পারতো, এটা ফেজ হতে পারতো। ওটা হয় নাই। তো যাই হোক, মানে কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো, রাইট? হ্যাঁ, এটা তো আমাদের পরিবেশের জন্য, দেশের জন্য, সবকিছুর জন্যই এটা ভালো হবে। লাস্ট কোশ্চেন সাব্বির ভাই, আপনি নেক্সট 5 ইয়ার্স পরে স্বপ্ন কোথায় যাবে বলে আপনার কাছে মনে হয়? নেক্সট 5 ইয়ার্স পরে স্বপ্ন ফুললি প্রফিটেবল তো অবশ্যই থাকবে, কারণ আমাদের যা প্ল্যান তাতে আগামী 2-3 বছরের মধ্যেই পিবিডি পজিটিভ হওয়ার কথা। সেটা হচ্ছে গুড ফর দ্য ইনভেস্টার্স। 5 বছরের পরে স্বপ্ন $1 বিলিয়ন কাছাকাছি একটা টার্নওভার হিট করার চিন্তা করবে। স্বপ্নের প্রেজেন্ট ভ্যালুয়েশন $350 মিলিয়ন। ওকে, আমরা মনে করি 5 বছর পরে হয়তো $500-600 মিলিয়ন ডেফিনেটলি ক্রস করবে, এটা আমরা মনে করি। স্বপ্নের আউটলেট রিচ আমরা মনে করি 5 বছর পরে 2000+ হয়তো হয়ে যাবে। বাংলাদেশের সব জায়গায় স্বপ্ন থাকবে। স্বপ্নের .com আরও স্ট্রং হবে, স্বপ্নর অমনি চ্যানেল ডেভেলপ করবে, মার্কেট প্লেস ডেভেলপ করবে। স্বপ্ন উইল বি অনেক মাচ মোর টেক এনেবলড একটা কিছু। এবং তার চেয়ে বড় কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, স্বপ্ন অনেক বেশি কনজিউমার সেন্ট্রিক হবে। কনজিউমার সেন্ট্রিক সলিউশন হবে হচ্ছে স্বপ্নের মূল জায়গা। এখন যেটা কনভিনিয়েন্সের জায়গা, যে এক জায়গায় ছাদের নিচে অনেক কিছু পাচ্ছি, তখন হবে কনজিউমারকে বুঝে বুঝে প্রোডাক্ট ডিজাইন, সলিউশন ডিজাইনের জায়গাটা হবে সব। আপনি যে অ্যাক্সেস টু ফাইন্যান্সের কথা বলছিলেন একটু আগে, সো এই যে আপনি 3 to 4 ইয়ার্সে স্বপ্ন প্রফিটেবল হবে, সো তারপর কি আপনাদের কোনো প্ল্যান আছে যে এই যে লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য স্টক মার্কেটে যেতে পারেন? আমাদের ডেফিনেটলি প্ল্যান আছে, উই ডু হ্যাভ প্ল্যান। দ্যাটস গ্রেট। সাব্বির হাসান নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, টিভিএস কে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সো দর্শক, আমরা আলোচনা করলাম সাব্বির হাসান নাসির, ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন, বাংলাদেশের পপুলার রিটেল আউটলেট। আমরা সবাই জানি সো তাদের বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি, ট্রেন্ড, ইনফ্লেশন, মানুষের কনজাম্পশন কি অবস্থা, এবং স্বপ্নের যে সামনের টার্গেটস। সো দর্শক, এগুলো নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।